নমস্কার দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি ইপিএস 95 পেনশনভোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দীর্ঘদিন ধরে চলতে থাকা আন্দোলন এবার আরও বড় পর্যায়ে পৌঁছে গেছে। পশ্চিমবঙ্গের সমস্ত সাংসদদের কাছে সরাসরি স্মারকলিপি দেওয়ার কর্মসূচি শুরু হয়েছে। আন্দোলনকারীরা জানিয়ে দিয়েছেন, এবার আর শুধু অনুরোধ নয়, যদি সংসদে তাদের দাবি না ওঠে তাহলে অনশন থেকে শুরু করে দিল্লিতে বৃহত্তর আন্দোলনের পথেও তাঁরা হাঁটবেন। তাই শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন, কারণ আজকের এই ভিডিওতে পুরো বিষয়টি সহজ ভাষায় বিস্তারিত জানাবো। বন্ধুরা, ইপিএস 95 ন্যূনতম পেনশন বৃদ্ধির দাবিতে আন্দোলনে নতুন মোড় নিয়েছে। শুক্রবার ন্যাশনাল অ্যাজিটেশন কমিটির পশ্চিমবঙ্গ শাখার সদস্যরা সল্টলেকে রাজ্য বিজেপি অফিসে পৌঁছে একাধিক সাংসদের নামে স্মারকলিপি জমা দেন। তাদের উদ্দেশ্য একটাই, আসন্ন বর্ষাকালীন সংসদ অধিবেশনে যেন ইপিএস 95 পেনশনভোগীদের সমস্যা জোরালোভাবে উত্থাপন করা হয়। আন্দোলনকারীদের বক্তব্য অনুযায়ী এটি কোনো নতুন দাবি নয়। প্রায় এক দশক ধরে তারা একই দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বারবার সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা হয়েছে, বিভিন্ন সময়ে সাংসদদের সঙ্গে দেখা হয়েছে। নির্বাচনের আগে এবং নির্বাচন শেষ হওয়ার পরেও একাধিকবার স্মারকলিপি দেওয়া হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত স্থায়ী সমাধান আসেনি। তাই এবার তারা আরও কঠোর কর্মসূচির পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। ন্যাশনাল অ্যাজিটেশন কমিটি রাজ্য সভাপতি তপন দত্ত স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে এটি সরকারের প্রতি শেষ সতর্কবার্তা। তিনি বলেন, যদি বর্ষাকালীন অধিবেশনে ইপিএস 95 পেনশনভোগীদের ন্যূনতম পেনশন বৃদ্ধির দাবি সংসদে না তোলা হয় তাহলে রাজ্য বিজেপি অফিসের সামনেই অনশন কর্মসূচি শুরু করা হবে। এখানেই বিষয়টি শেষ নয়। আন্দোলনকারীরা আরও জানিয়েছেন, যদি আগামী 15ই আগস্টের মধ্যে তাদের দাবির বিষয়ে কোনো ইতিবাচক পদক্ষেপ না নেওয়া হয় তাহলে 18 আগস্ট থেকে দিল্লির যন্তর মন্তরে বৃহত্তর অনশন কর্মসূচি শুরু হবে। অর্থাৎ এবার আন্দোলন শুধু রাজ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, দেশের রাজধানীতেও তার প্রভাব পড়তে পারে। এই কর্মসূচিতে অংশগ্রহণকারী সদস্যরা জানান যে তাদের সংগঠন শুধু পশ্চিমবঙ্গে নয়, বরং গোটা ভারত জুড়েই সক্রিয়। দেশের প্রায় প্রতিটি জেলায় ইপিএস 95 পেনশনভোগীদের সংগঠন রয়েছে। পশ্চিমবঙ্গে বিভিন্ন সাংসদদের নামে স্মারকলিপি প্রস্তুত করা হয়েছে, যাতে প্রত্যেক জনপ্রতিনিধি সংসদে এই বিষয়টি তুলে ধরেন। তাঁদের মতে এখন রাজনৈতিক মতের বিষয় নয়, এটি লক্ষ লক্ষ প্রবীণ মানুষের বেঁচে থাকার প্রশ্ন। এবার আসা যাক তাদের মূল দাবিগুলোর কথায়। বর্তমানে ইপিএস 95 প্রকল্পে বহু পেনশনভোগী মাত্র 1000 মানি ন্যূনতম পেনশন পান। আন্দোলনকারীদের দাবি, এই অর্থ দিয়ে বর্তমান বাজারে কোনো মানুষের পক্ষে স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব নয়। তাই তাঁরা ন্যূনতম মাসিক পেনশন 7500 মানি করার দাবি জানাচ্ছেন। শুধু তাই নয়, এর সঙ্গে মহার্ঘ ভাতা বা ডিএ এবং উপযুক্ত চিকিৎসা সুবিধাও নিশ্চিত করার দাবি তুলেছেন তারা। কারণ অধিকাংশ পেনশনভোগীর বয়স অনেক বেশি এবং নিয়মিত চিকিৎসা ছাড়া তাদের জীবনযাপন অত্যন্ত কঠিন। সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে শুধু পশ্চিমবঙ্গেই প্রায় 3.5 লক্ষ ইপিএস 95 পেনশনভোগী রয়েছেন, আর গোটা দেশে এই সংখ্যা প্রায় 82 লক্ষ। অর্থাৎ এটি কয়েকজন মানুষের সমস্যা নয়, লক্ষ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মীর জীবনের সঙ্গে জড়িয়ে থাকা একটি জাতীয় বিষয়।
তারা আরও বলেন, এই পেনশনভোগীদের মধ্যে বিড়ি শিল্পের শ্রমিক রয়েছেন, চা বাগানের শ্রমিক রয়েছেন, সুগার মিল এবং পেপার মিলের বহু প্রাক্তন কর্মী রয়েছেন। এছাড়া এমন অনেক কারখানা শ্রমিক আছেন যেসব প্রতিষ্ঠান বহু বছর আগে বন্ধ হয়ে গেছে। কর্মজীবন শেষ হওয়ার পর আজ তারা খুব সামান্য পেনশনের উপর নির্ভর করে জীবন কাটাচ্ছেন। অনেকেরই অবস্থা এমন যে নিয়মিত খাবার জোগাড় করাই কঠিন হয়ে পড়েছে। সেখানে চিকিৎসার খরচ বহন করা তাদের কাছে প্রায় অসম্ভব। আন্দোলনকারীদের বক্তব্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। তারা বলেছেন, নির্বাচনের সময় হোক কিংবা নির্বাচনের পরে হোক, প্রতিবারই তারা সাংসদদের কাছে গিয়েছেন, বিনয়ের সঙ্গে নিজেদের সমস্যার কথা জানিয়েছেন। তাদের একটাই আশা, দেশের নির্বাচিত প্রতিনিধিরা যেন সংসদে তাদের কণ্ঠস্বর হয়ে ওঠেন এবং সরকারের কাছে এই দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান দাবি করেন। এবার সবার নজরে আসন্ন বর্ষাকালীন সংসদ অধিবেশনের দিকে, কারণ 19 জুলাই থেকে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন শুরু হওয়ার কথা। আন্দোলনকারীদের প্রত্যাশা, এই অধিবেশনেই ইপিএস 95 পেনশনভোগীদের ন্যূনতম পেনশন বৃদ্ধি এবং অন্যান্য দাবিগুলি জোরালোভাবে উত্থাপিত হবে। যদি তা না হয় তাহলে তারা পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আরও কঠোর আন্দোলনে নামবেন। এখন দেখার বিষয়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে সরকার এবং বিভিন্ন সাংসদ এই দাবির বিষয়ে কী পদক্ষেপ নেন। সত্যিই কি সংসদে ইপিএস 95 পেনশনভোগীদের বিষয়টি গুরুত্ব পাবে, নাকি আন্দোলন আরও বড় আকার নেবে? সেই উত্তর সময়ই দেবে। আপনার কি মতামত? ইপিএস 95-এর ন্যূনতম পেনশন 7,500 মানি করা উচিত বলে আপনি মনে করেন কিনা তা অবশ্যই নিচে কমেন্ট করে জানান। চলুন আমরা একটু দেখে নিই এসআইপি ভার্সেস ফিক্সড ডিপোজিট কোনটি মানি রাখার জন্য সবচেয়ে নিরাপদ হতে পারে, সেগুলো একটু আপনাদের জানিয়ে দিচ্ছি। তো দর্শক বন্ধুরা, চলুন। ধরুন আপনার কাছে প্রতি মাসে 5,000 মানি বাঁচে। এখন প্রশ্ন হলো, এই মানি কোথায় রাখবেন, এসআইপি-এ নাকি ফিক্সড ডিপোজিটে? অনেকেই এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারেন না। আজ মাত্র 3 মিনিটে খুব সহজ ভাষায় সব পরিষ্কার করে দেব। চলুন শুরু করি। প্রথমে ফিক্সড ডিপোজিট বা এফডি। ভাবুন আপনি একটি ব্যাংকে 1 লাখ মানি জমা রাখলেন। ব্যাংক আপনাকে আগে থেকেই বলে দিল বছরে কত % সুদ দেবে। ধরুন 7%। তাহলে মেয়াদ শেষ হলে আপনি মোটামুটি আগে থেকেই জানেন কত মানি ফেরত পাবেন। অর্থাৎ এফডিতে অনিশ্চয়তা কম, মানি তুলনামূলকভাবে নিরাপদ থাকে। তাই যারা ঝুঁকি নিতে চান না তাদের কাছে এফডি বেশ জনপ্রিয়। এবার আসি এসআইপি-এ। এসআইপি-এর পুরো নাম কি? সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এখানে আপনি একবার বড় অঙ্কের মানি দেন না, বরং প্রতি মাসে অল্প অল্প করে মানি বিনিয়োগ করেন। যেমন 500 মানি বা 1000 মানি দিয়েও শুরু করা যায়। এই মানি সাধারণত মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ হয়, আর সেই ফান্ড শেয়ার বাজার সহ বিভিন্ন জায়গায় মানি লাগায়। এখানেই সবচেয়ে বড় পার্থক্য। এফডিতে আপনার রিটার্ন আগে থেকেই মোটামুটি জানা থাকে, কিন্তু এসআইপিতে রিটার্ন নিশ্চিত নয়। কখনো বেশি হতে পারে, কখনো কম হতে পারে, কারণ এটি বাজারের ওঠানামার উপর নির্ভর করে। তাহলে প্রশ্ন হলো, কোনটা ভালো? এর উত্তর সবার জন্য এক নয়। যদি আপনার লক্ষ্য হয় মানি নিরাপদ রাখা এবং আপনি কোনো ঝুঁকি নিতে না চান, তাহলে এফডি আপনার জন্য ভালো হতে পারে। কিন্তু যদি আপনি দীর্ঘ সময়ের জন্য অর্থাৎ 10 বছর, 15 বছর বা তারও বেশি সময় ধরে মানি জমাতে চান এবং বাজারের ওঠানামা মেনে নিতে পারেন, তাহলে এসআইপি অনেক সময় বেশি সম্পদ গড়ে তুলতে সাহায্য করতে পারে। একটা ছোট উদাহরণ দিই। ধরুন 2 বন্ধু প্রতি মাসে 5,000 মানি করে জমাচ্ছে। একজন এফডি করছে আর একজন এসআইপি করছে। 15 বছর পরে কার মানি বেশি হবে
সেটা আগে থেকে নিশ্চিত করে বলা যায় না। তবে ইতিহাস বলছে দীর্ঘ সময়ে ভালোভাবে বেছে নেওয়া অনেক এসআইপি অনেক ক্ষেত্রে এফডির তুলনায় বেশি রিটার্ন দিয়েছে। তবে মনে রাখবেন, অতীতের ফলাফল ভবিষ্যতের নিশ্চয়তা নয়। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের লক্ষ্য এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতা বুঝে ইনভেস্ট করুন। সবশেষে একটা কথা মনে রাখবেন, এফডি নিরাপত্তার জন্য আর এসআইপি দীর্ঘমেয়াদে সম্পদ তৈরির সম্ভাবনার জন্য। দর্শক বন্ধুরা, আপনারা এসআইপি বা এফডি যেখানেই টাকা রাখুন না কেন, অবশ্যই একজন ভালো এক্সপার্টের পরামর্শ নিয়ে তবেই টাকা রাখবেন, আমার কথা শুনে নয়। ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে একটি লাইক করুন। আর এমন সহজ ভাষায় ফাইন্যান্স এবং ইনভেস্ট ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।